সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। তো পরিবেশবিদ্যার আগের ক্লাসে আমরা জৈব বৈচিত্র্যের সংরক্ষণ আমরা পড়ছিলাম, কিভাবে গুরুত্বপূর্ণ জৈব বৈচিত্র্যকে আমরা সংরক্ষণ করব, তার ডিটেলস আমরা জেনেছিলাম। আজকে আমরা জানব কি হটস্পট কি, বা জৈব বৈচিত্র্যের ক্ষেত্রে হটস্পটের গুরুত্বপূর্ণ কি কি ভূমিকা রয়েছে সেগুলো জানব। প্রথমে বলি, হটস্পট আর কিছুই নয়, একটা ভৌগোলিক অঞ্চল আমরা বলতে পারি, চিহ্নিতকরণ করা হয়েছে যেটাকে আমাদের জৈব বৈচিত্র্য সংরক্ষণের জন্য। তো কোন কোন জায়গা জুড়ে হটস্পট তৈরি হয়েছে বা তৈরি করা সম্ভব না, যে সমস্ত জায়গায় এন্ডেমিক উদ্ভিদ বা আঞ্চলিক উদ্ভিদের প্রজাতির সংখ্যা কাছাকাছি 1500 বা পৃথিবীর যে উদ্ভিদ প্রজাতির তার ন্যূনতম 0.5% উদ্ভিদ প্রজাতি এন্ডেমিক প্রজাতি থাকবে এবং বিপুল সংখ্যক প্রাণী প্রজাতি থাকবে, সেই সব অঞ্চলগুলিকে আমরা হটস্পট রূপে চিহ্নিতকরণ করব। তো শুধুই কি উদ্ভিদ থাকলে হবে না, সেই সমস্ত অঞ্চলগুলো হটস্পট রূপে চিহ্নিত হবে যেগুলোতে এই উদ্ভিদ প্রজাতির কিছু প্রজাতি অবলুপ্তি ঘটেছে, ধরে রাখতে পারো 70% অবলুপ্তি ঘটেছে। সেই সমস্ত জায়গাগুলোকে হটস্পট রূপে চিহ্নিতকরণ করা হয়, যাতে আমরা বাকি প্রজাতিগুলোকে বা যেগুলো টিকে আছে বর্তমানে সেগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি। শুধু উদ্ভিদ নয়, প্রাণী স্পিসিসের ক্ষেত্রেও একই রকম ঘটনাটা ঘটে। তো যদি আমরা বৈশিষ্ট্য দেখি, হটস্পটের বৈশিষ্ট্য কি বলবো না, সেই সব অঞ্চলকে আমরা হটস্পট বলবো যেখানে উদ্ভিদ বা প্রাণী প্রজাতির যে সংখ্যা সর্বাধিক এবং যেখানে পৃথিবীর ন্যূনতম 0.5% এন্ডেমিক প্রজাতি বা 1500 কাছাকাছি প্রজাতি আমরা লক্ষ্য করব এবং যেখানে বিভিন্ন এন্ডেমিক প্রজাতির যে অবলুপ্তি ঘটেছে, কাছাকাছি 70% অবলুপ্তি ঘটেছে, সেই সমস্ত জায়গাগুলোকে আমরা হটস্পট রূপে চিহ্নিতকরণ করব। এই হটস্পট টার্মটা তোমরা হয়তো আগে জানতে না, কিন্তু এখন বর্তমান করোনা পরিস্থিতিতে তোমরা শুনেছো যেসব জায়গায় প্রচুর পরিমাণে করোনা ধরা পড়েছে সেসব জায়গাগুলোকে হটস্পট রূপে চিহ্নিতকরণ করা হয়েছে। তো এই ধারণাটা কিন্তু আগে থেকেই ডেভেলপ করেছে বিজ্ঞানী নরম্যান মায়ার্স। কাছাকাছি সালটা হচ্ছে 1988 খ্রিস্টাব্দে এই হটস্পট কথাটি প্রবর্তন করেছিলেন। সেই সময় কিছু সংখ্যক উদ্ভিদ প্রজাতি কেন, প্রাণী প্রজাতি কেন অবলুপ্তি ঘটতে শুরু করেছিল, আর সেগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের কিছু এরিয়া জুড়ে বনাঞ্চল বা প্রোটেক্টেড এরিয়া, ওটা হটস্পট রূপে চিহ্নিতকরণ করা হয়েছে। ঠিক আছে, তো কাছাকাছি 2000 সাল নাগাদ বিজ্ঞানী মায়ার্স তিনি হিসাব করে দিয়েছিলেন টোটাল 25টা বিশ্বে হটস্পট চিহ্নিতকরণ করেছিলেন, কিন্তু বর্তমানে ওটা বেড়ে গিয়ে 36টি দাঁড়িয়েছে। এখন বিশ্বে মোট 36টি হটস্পট রয়েছে। তার মধ্যে আমাদের যদি ভারতের দেখি ডাটা, তাহলে ভারতে কাছাকাছি 4টে আমাদের হটস্পট রয়েছে। চারটে কি কি না, উত্তরে যদি আমরা দেখি সেটা হবে হিমালয়ান হটস্পট। যদি পশ্চিমে দেখি পশ্চিমঘাট ও শ্রীলঙ্কান হটস্পট। পূর্ব দিকে যদি দেখি তাহলে হচ্ছে ইন্দো বার্মা হটস্পট। আর যদি আমরা একটু ভারত থেকে একটু ডিপার্টে চলে যাই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে, তখন ওইটা হয়ে যাবে সুদাল্যান্ড হটস্পট। তাহলে চারটে হটস্পট কি কি ভারতের মধ্যে? এক হচ্ছে হিমালয়ান হটস্পট, 2 নম্বরে হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কান হটস্পট, আর তৃতীয় হচ্ছে ইন্দো বার্মা হটস্পট, আর চতুর্থ হচ্ছে আমাদের সুদাল্যান্ড। বোঝা গেল? এই চারটে যে হটস্পট বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে, বিভিন্ন উদ্ভিদ প্রজাতি ও প্রাণী প্রজাতির সংরক্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হটস্পটগুলো। তো এছাড়াও ভারতের ছাড়াও যেগুলো রয়েছে বাদবাকি বিশ্বে, তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রান্তীয় অ্যান্ডেজ
তারপর হচ্ছে ক্যারিবিয়ান হটস্পট, নিউজিল্যান্ড হটস্পট, আমেরিকার হটস্পট, অস্ট্রেলিয়ান হটস্পট, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জৈব বৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে। বোঝা গেল? এই ভারতীয় হটস্পটগুলোর মধ্যে সবথেকে যেটা বড় বা বেশি এলাকা জুড়ে যে হটস্পটটা রয়েছে সেটা হচ্ছে ইন্দো বার্মা হটস্পট। কাছাকাছি 24 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এই হটস্পটটি বিখ্যাত। বিভিন্ন উদ্ভিদ প্রজাতি ও প্রাণী প্রজাতির সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সবথেকে ছোট যদি দেখি সেটা হবে পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কান হটস্পট। ঠিক আছে, কাছাকাছি 2 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এই হটস্পটটি ছড়িয়ে রয়েছে। তো এই হটস্পটগুলোতে বিভিন্ন প্রজাতির এন্ডেমিক বিপন্ন উদ্ভিদ, বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়ে থাকে। এবারে আসি যে রেড ডাটা বুক কি না। কিছুগুলো পরিবেশ সহায়ক কমিটি রয়েছে। সেই পরিবেশ সহায়ক কমিটিগুলো তাদের নিজস্ব একটা করে বুক রয়েছে বা ডেটা কালেকশন রয়েছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন উদ্ভিদ ও বিভিন্ন প্রজাতির আমরা তথ্য জানতে পারি, বা কোন প্রজাতিটি বিপন্ন, কোন প্রজাতিটি সংকটাপন্ন, কোনটা অবলুপ্ত, সেই সমস্ত তথ্যগুলো আমরা এই বুক থেকে জানতে পারি। সেই বুকগুলোকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে, যেমন হচ্ছে রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, ব্লু ডাটা বুক। তো প্রথমে আসি রেড ডাটা বুক কি না। এটি সংস্থা IUCN, তোমরা ফুল ফর্মটা শুনেছো। ফুল ফর্মটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। সেই সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত একটা কমিটি SSC, যেটা হচ্ছে সার্ভাইভাল সার্ভিস কমিশন, SSC যেটা। তারা কি করে, সমস্ত উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির যে তথ্যসমূহ ডিটেলস একটা বুকে বা বইতে নথিভুক্ত করেছে। সেই বইটাকে বলা হচ্ছে আমাদের রেড ডাটা বুক। এই রেড ডাটা বুকে প্রায় পৃথিবীর সমস্ত উদ্ভিদ ও প্রাণী প্রজাতির তথ্য আমরা পেয়ে যাব। তো এই রেড ডাটা বুকের যে উদ্দেশ্যটা কি, বা আমরা এভাবে তথ্য কালেকশন করে আমাদের লাভটা কি হয়েছে না, অবশ্যই লাভ রয়েছে। আমরা এই রেড ডাটা বুক থেকে যে কোনো সময়ে যে কোনো উদ্ভিদ বা প্রাণী প্রজাতির তথ্য সম্পর্কে জানতে পারি, বা একটা প্রজাতিকে সংরক্ষণ করার জন্য বা টিকিয়ে রাখার জন্য কি কি দরকার তারও তথ্য সেই বই থেকে আমরা পেতে পারি, বা কোনো উদ্ভিদ বা প্রাণী প্রজাতির যে শনাক্তকরণ সেটাও আমরা কিন্তু রেড ডাটা বুক থেকে পেতে পারি। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে এই রেড ডাটা বুকের সাহায্যে আমরা বিপদগ্রস্ত যে উদ্ভিদ ও প্রাণী প্রজাতি সম্পর্কে আমরা জনসাধারণকে সচেতন করতে পারি। এবারে আসি গ্রিন ডাটা বুক কি না। গ্রিন ডাটা বুক হচ্ছে অঞ্চল বিশেষে এটা পার্থক্য হয়ে যায়। তো একটা নির্দিষ্ট অঞ্চলের ক্ষেত্রে যে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর যে তথ্যসমূহ সেটা গ্রিন ডাটা বুকে থাকে, নথিবদ্ধ থাকে। তো এই গ্রিন ডাটা বুকের মধ্যে বিরল প্রজাতির এবং বিপদগ্রস্ত প্রজাতির উদ্ভিদগুলোর এবং প্রাণী প্রজাতির যে নাম, তার বিভিন্ন রকম তথ্য এবং সংরক্ষণ পদ্ধতি উল্লেখ করা থাকে। একই রকমভাবে ব্লু বুক যদি আসি, ব্লু বুক হচ্ছে একটা সংস্থা দ্বারা পরিচালিত হয়ে থাকে, UNEP, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তো এই সংস্থাটি এই ব্লু বুক প্রকাশ করে থাকে। তারা বিভিন্ন প্রজাতির যে প্রণীত প্রজাতি, সেই প্রণীত প্রজাতির বিভিন্ন তথ্য এই বইতে তারা সংরক্ষণ করে রাখে। তো এই সমস্ত এই যে বুকগুলো, গ্রিন ডাটা কেন, রেড ডাটা কেন, আমাদের ব্লু বুক কেন, এই সমস্ত বইগুলো আমাদের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে তথ্য আমাদেরকে দেয়, যেটা আমাদের বিভিন্ন কাজে লাগে, সংরক্ষণ থেকে আরম্ভ করে শনাক্তকরণ এবং বিভিন্ন প্রজাতির যে সম্পর্কে তথ্য আমরা জানতে পারি। বোঝা গেল? এবার আসি যে ভারতবর্ষে কিছু সংখ্যক বিপন্ন উদ্ভিদ প্রজাতি রয়েছে এবং প্রাণী প্রজাতি রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। নাম কয়েকটা:
বিপন্নকে ইংরেজিতে বলা হচ্ছে এন্ডেঞ্জার স্পিসিস। সেই এন্ডেঞ্জার স্পিসিসগুলোকে আমাদেরকে জানতে হবে, শনাক্তকরণ করতে হবে, এবং ফিউচার রেফারেন্সের জন্য আমাদেরকে কী হবে, সংরক্ষণের কথা ভাবতে হবে। যেমন হচ্ছে উদ্ভিদ প্রজাতির মধ্যে যদি দেখি, সর্পগন্ধা, ধৃতকুমারী, তারপর হচ্ছে সূর্য শিশির, হ্যাঁ, নিটাম, সাইকাস, তারপর হচ্ছে সিলোটাম, এই সমস্ত উদ্ভিদগুলো, মেডিসিনাল প্ল্যান্টগুলো প্রায় সমস্ত কিছু অ্যালোট্রোপা, অ্যাট্রোপা, এগুলো হচ্ছে এন্ডেঞ্জার স্পিসিস। এবারে প্রাণী স্পিসিসের ক্ষেত্রে কিছু আসি। ভারতবর্ষের মধ্যে কিছু স্তন্যপায়ী, স্তন্যপায়ীর মধ্যে তো প্রথম আমি বলবো বাঘ। ভারতীয় যে ইন্ডিয়ান টাইগার, প্যান্থেরা টাইগ্রিস, সেটা হচ্ছে এন্ডেঞ্জার স্পিসিসের মধ্যে পড়েছে। রিসেন্টলি বাঘের সংখ্যা কয়েকটা বেড়েছে, যে তুলনায় হ্রাস পাচ্ছিল রিসেন্ট ইয়ারে কিছুটা বেড়েছে। এছাড়াও বাঘ ছাড়াও এশিয়ান সিংহ, বুনো গাধা, ইউনিকর্নিস রাইনোসরাস যেটা এক সিংহ বিশিষ্ট গন্ডার, তারপর হচ্ছে নীলগিরি হনুমান, যেটা হচ্ছে, আর হচ্ছে জেনারেল লেপার্ড, হ্যাঁ, এই সমস্ত স্তন্যপায়ীগুলো কিন্তু এন্ডেঞ্জার স্পিসিসের খাতায় নাম রয়েছে। পাখি কিছু রয়েছে, যেমন হচ্ছে সারস, ঈগল, তারপর হচ্ছে ময়ূরও, আমাদের ন্যাশনাল বার্ডও, এগুলো এন্ডেঞ্জার স্পিসিসের মধ্যে চলে আসছে। সরীসৃপ রয়েছে, যেটা হচ্ছে অলিভ রিডল, মানে হচ্ছে সামুদ্রিক কচ্ছপ, তারপর হচ্ছে হলুদ মনিটর যেটা গিরগিটি, ঘড়িয়াল, এই সমস্ত প্রাণীগুলো কিন্তু এন্ডেঞ্জার স্পিসিসের মধ্যে সরীসৃপগুলো চলে আসছে। উভচর হচ্ছে হিমালয়ান স্যালামেন্ডার বলে একটা উভচর রয়েছে, সেটা কিন্তু এন্ডেঞ্জার স্পিসিস। তো এই সমস্ত বিপন্ন প্রজাতির যে উদ্ভিদ বা প্রাণীগুলো আমাদের জানার এই অর্থ, নামগুলো জানার এই অর্থ, যে কোথাও যদি আমাদের নজরে আসে, বা কোথাও যদি আমরা দেখি যে এই প্রাণী বা উদ্ভিদ প্রজাতিগুলো অবহেলিত হচ্ছে, আমাদের উচিত সংরক্ষণ করা। অবশ্যই কেন্দ্র দ্বারা এবং রাজ্য সরকার দ্বারা বিভিন্ন রকম সংরক্ষিত বনাঞ্চল, হটস্পট যেগুলো তো বললাম, সেগুলো তো রয়েইছে। তার উপরেও আমরা যদি কোথাও দেখি অবহেলিত হচ্ছে প্রজাতিগুলো, তাহলে সেক্ষেত্রে আমাদেরও উচিত সংরক্ষণ করা। ঠিক আছে, এবারে আসি জৈব বৈচিত্র্যের সংরক্ষণের প্রয়োজনীয়তা। এটা তো জৈব বৈচিত্র্যের গুরুত্ব যখন বলছিলাম তখন বলে দিয়েছি, যে আমাদের বেঁচে থাকার রসদ আমরা যদি বলি, তাহলে সেই বেঁচে থাকার রসদ কিন্তু আমাদের জৈব বৈচিত্র্য থেকেই আসে। বিভিন্ন উদ্ভিদ ও বিভিন্ন প্রাণীর সম্পদ থেকেই আমরা আমাদের বেঁচে থাকার রসদগুলো কিন্তু চলে আসে। সে বনস্পতি থেকে আরম্ভ করে বিভিন্ন প্রাণীর মাংস, ডিম থেকে আরম্ভ করে, দুধ থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু আমরা যদি বলতে পারি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা জৈব বৈচিত্র্যের উপর নির্ভরশীল। তাই আমাদের প্রত্যেকেরই উচিত জৈব বৈচিত্র্য সম্পর্কে জানা এবং হচ্ছে ধ্যান দেওয়া এবং হচ্ছে সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। ঠিক আছে, এবারে আরেকটু জিনিস একটা রয়েছে, একটু বলে দিই, যেটা হচ্ছে জলাভূমি। জলাভূমি কি না, জলাভূমি আর কিছুই নয়, একটা কলকাতা বিশ্ববিদ্যালয় পরিবেশবিদরা একটা ছোট তথ্য দিয়েছে। বলছে যেসব অঞ্চল কিছু সময়ের বছরে কিছু সময় 2.5 সেন্টিমিটার থেকে 300 সেন্টিমিটার পর্যন্ত জলে ঢাকা থাকে, সেই সমস্ত যে জলাংশগুলোকে বলা হচ্ছে জলভূমি। এই জলভূমিকে আমাদের প্রকৃতির বৃক্ক বলা হয়ে থাকে। এই জলাভূমির তো গুরুত্বপূর্ণ যে ভূমিকা পরিবেশে কি সেটা তোমরা জানো। জলাভূমি থেকে আমরা চাষাবাদের জল তো নিতেই পারি, সঙ্গে সঙ্গে আমাদের যে বিভিন্ন রকম জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণী, মাছ থেকে আরম্ভ করে ছোট প্লাঙ্কটন অবধি, সে সমস্ত কিন্তু বেঁচে থাকার জায়গা হচ্ছে জলভূমি। কিছু প্রাণী, কিছু অণুজীব যেগুলো তারা সচল জলে বা স্রোত জলে বাঁচতে পারে না, তারা কিন্তু এই জলাভূমিতে বা নিঃস্রোত জলে বেঁচে থাকতে পারে। তো সেই জলাভূমিকে আমাদের প্রকৃতির বৃক্ক বলা হয়ে থাকে। যেমন আমাদের দেহে বৃক্ক কি কাজ করে না, বৃক্ক বিভিন্ন বিপাকজাত পদার্থের দূষিত পদার্থগুলো রক্ত থেকে পরিষ্কার করে বাইরে বের করে দেয়। তেমনি জলাভূমিগুলো এই বর্জ্য পদার্থ, দূষিত পদার্থ ইত্যাদিকে সঞ্চয় করে রাখতে সাহায্য করে এবং পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে। তাই এই জলাভূমিকে প্রকৃতির বৃক্ক বলা হয়ে থাকে। ঠিক আছে।
তো এই জলাভূমিগুলোরও যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি আমাদেরও উচিত জলাভূমি সংরক্ষণ করা এবং উপযুক্ত জায়গায় উপযুক্ত জলাভূমি তৈরি করা, যাতে বিভিন্ন জলজ উদ্ভিদ, জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে এবং আমাদের প্রভূত কল্যাণে এটা সাহায্যে আসতে পারে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের জৈব বৈচিত্র্যের অধ্যায়, এটা মোটামুটি শেষ হলো। এখানে কয়েকটা এব্রিভিয়েশন আছে, সেই এব্রিভিয়েশনগুলো আমাদেরকে জেনে নিতে হবে। যেমন প্রথমটা বলি, IUCN। এব্রিভিয়েশন মানে হচ্ছে পুরো নাম কিছু রয়েছে। আইইউসিএনটা বলছিলাম যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। তারপর হচ্ছে WWF। WWF এর পুরো নাম হচ্ছে ওয়াইল্ড লাইফ ফান্ড। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, এটা হচ্ছে WWF। তারপরে আসি ইউএনইপি, একটু আগে বললাম, ইউনাইটেড ন্যাশনাল এনভায়রনমেন্টাল প্রোগ্রাম যেটা। তারপরে আসি ইউনেস্কো। ইউনেস্কোটা কি? ইউনেস্কোটা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে? তো এই যে এব্রিভিয়েশনগুলো বলছি, এগুলো বইতেও পেয়ে যাবে তোমাদের, যদি সাঁতরা পাবলিকেশনের বইতে থাকে, তাহলে রিসেন্ট যে পাবলিকেশন বই তার 68 পেজে আছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে আসি আর দু চারটা, ZSI, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, BSI, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, MBP, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা, বা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে SSC, যেটা হচ্ছে সার্ভাইভাল সার্ভিস কমিশন বললাম। MPDA হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট ডেভেলপমেন্ট এরিয়া, MPPA। তারপর WPSI, দ্য ওয়াইল্ড লাইফ প্রিভেনশন সোসাইটি অফ ইন্ডিয়া। এই সমস্ত এব্রিভিয়েশনগুলো রয়েছে। তো এইগুলো এখানে দেখতে পারো। আবার বইয়ের শেষেও তোমাদের যে পরিবেশবিদ্যার বই, তার শেষেও কিছু এব্রিভিয়েশন আছে একসঙ্গে এগ্রিগেট করে, সেখানেও দেখে নিতে পারো। তো একটা দুটো এব্রিভিয়েশন তো আসে, প্রশ্ন দেখেছো তোমরা, তো সেহেতু একটা দুটো তোমাদেরকেও রেডি করে নিতে হবে। তো এই হচ্ছে টোটাল জৈব বৈচিত্র্যের আমাদের সিলেবাস। এর পরের ক্লাসে আমরা আরম্ভ করব সুস্থায়ী কৃষি বা সুস্থায়ী উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক।